ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভরা রেস্টুরেন্টের সবার সামনে একটা অপরিচিত ছেলে আমার কপালে শব্দ করে চুমু দিয়ে শটান হয়ে আমার সামনের চেয়ারে বসে পড়ল। আমি আকস্মিক ধাক্কাটা সামলাতে না পেরে বিস্ময়ে থ মেরে রইলাম। মুখ আপনা আপনি হা হয়ে গেছে। ছেলেটা ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে আমার দিকেই তাকিয়ে আছে। আমার পাশে আমার বান্ধবীও হতভম্ব চোখে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ছেলেটার এমন নির্লিপ্ত চেহারা দেখে আমার অস্বস্তির পরিমাণ আরো বেড়ে গেল। রেস্টুরেন্টে সবার চোখ আমাদের দিকে। আমি ধীরে ধীরে অনুভব করলাম আমি লজ্জা পাচ্ছি, ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছি। কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করার ক্ষমতা কোনো কালেই আমার ছিল না। বেশি কথা বলা আমার পছন্দ না, কিন্তু এই লোকটাকে কিছু বলা প্রয়োজন। অপরিচিত একটা মেয়েকে পাবলিক প্লেসে টুক করে চুমু খাওয়ার অপরাধে অন্তত 2-4টা বকা হলেও দেওয়া দরকার। কিন্তু লোকটার চাহনি দেখে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেললাম। আশ্চর্য, এই লোকটা এমন করে তাকিয়ে আছে কেন? সিরাত ডার্লিং, আমি তোমাকে অনেক মিস করছিলাম। চলো একটা হাত করি। কি সাংঘাতিক কথাবার্তা! আল্লাহ! ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা বেয়ে ঘাম ছুটে গেল। অতিরিক্ত পানি পিপাসায় পিপাসিত হয়ে আমার গলা শুকিয়ে কাঠ হওয়ার পথে। নির্ঘাত এই লোকটা পাগল। না, এক মুহূর্ত থাকা যাবে না এখানে। না হলে এই লোকটা আমাকে আজ মেরেই ফেলবে। আর চোখে একবার রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে আরেকবার অসহায় চোখে লোকটার দিকে তাকালাম। এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে। আমি নিজেও কনফিউজড হয়ে ভাবলাম, আমি কি আদৌ লোকটাকে চিনি? উড়ুতে রাখা ব্যাগকে শক্ত করে আঁকড়ে ধরে দিলাম এক ভোঁদড়। এমন দৌড় দিলাম যেন নবাব সিরাজউদ্দৌলার চিরশত্রু মীর কাসেম আমাকে তলোয়ার নিয়ে ধারা করছেন। একটা চলন্ত বাসে উঠে সোজা বাড়িতে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। রাতে সেই দুপুরবেলা বাড়িতে পৌঁছানোর পর শাওয়ার নিলাম, ঘুমালাম। আম্মুর সাথে গল্প, ছোট ভাইয়ের সাথে খুনসুটি, এত কিছু করলাম। তবুও ওই পাগল লোকটার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। লোকটার উপর এখন ধীরে ধীরে রাগ লাগছে। প্রতিক্রিয়াটা এতক্ষণ পর ধীরে ধীরে উদয় হলো। তখন লোকটার সামনে এলে কি হতো? রাগে আপাদমস্তক জ্বলছে। এত বড় সাহস! চিনি না জানি না হুট করে চুমু খাবে কেন? রাগের মাথায় পড়াতে মন বসাতে পারলাম না। কপাল কুঁচকে আসে। বারবার লোকটার চাহনি চোখের সামনে ভাসছে। ওই লোকটাকে আরেকবার সামনে পেলে মেরেই ফেলবো। বেয়াদব, অসভ্য ইতর। কাঁদো কাঁদো হয়ে মায়ের সামনে গেলাম। মা জানো, আজ একটা লোক আমাকে কি করেছে? মায়ের মুখের রং মুহূর্তেই পাল্টে গেল। কে কি করেছে? হুঁশ হলো আমার। ইস, কি করতে যাচ্ছিলাম আমি! চুমুর মতো একটা লজ্জার ব্যাপার কি আমি বলে দিচ্ছিলাম? এমনিতেই মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে, আর বাবা জানলে তো কলেজে যাওয়া বন্ধ করে দেবে। হতাশ মুখে মাকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। একটু পর ইফতি এলো রুমে, বলল বাবা আমাকে ডাকছে। বুকে হাতুড়ি পেটানোর শব্দ হলো আমার। বাবাকে আমি জমের মতো ভয় পাই। বাবা কি এই চুমুর ব্যাপারটা কোনো প্রকারে জানতে পেরেছে? জানলেও জানতে পারেন, কারণ রেস্টুরেন্টের অবস্থান বাবার অফিসের আশেপাশে। খানিকটা দ্বিধাবোধ নিয়ে বাবার সামনে দাঁড়ালাম। বাবা গম্ভীর মুখ। আমার ভয় হলো খুব, যদিও ওনার মুখ সবসময় এমনই থাকে। হিম ধরা গলায় বললাম, বাবা আমাকে ডেকেছো? বাবা এবার গম্ভীর চোখে তাকালেন। আজ নাকি রেস্টুরেন্টে গিয়েছিলে দুপুরে? কার অনুমতি নিয়ে? বুক ধুকধুক করছে। নির্ঘাত বাবা জানতে পেরেছে, আজ আমাকে মেরেই ফেলবে হয়তো। মাকে বলে গিয়েছিলাম। শিলাও ছিল আমার সাথে। বাবা এবার ধমকে উঠলেন। কিসের মা? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করনি? কলেজে পড়ো, ছোট নেই তুমি। বাচ্চা দুটো মেয়ে, কোনো অভিভাবক ছাড়াই হুট করে এত দূরে গেলে কোন সাহসে? যদি কিছু হয়ে যেত?
আমাকে অন্তত একবার ফোন করতে পারতে। যাও পড়তে বসো। এরপর থেকে বাড়ি যেতে হলে তোমার মা এবং আমি দুজনের কাছেই পারমিশন নিয়ে বের হবে। জি বাবা। মুখ কালো বাবার সামনে থেকে চলে আসলাম। বাবা এসব ব্যাপারে খুবই স্ট্রেট। ঠিকই বলেছেন তিনি। আজ যদি বড় কেউ আমার সাথে থাকতো তাহলে এমন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমি আঞ্জুমান সিরাত, ইংলিশ নিয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আমার ছোট ভাই ইফতি চতুর্থ শ্রেণীতে পড়ে। বাবা মা আর আমার ছোট ভাই, মোট 4 জন সদস্য নিয়ে ছোট্ট পরিবার আমাদের। বাবা সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী। বাবা মার শাসনের কোনো কমতি রাখিনি, তবু এই ছোট্ট পরিবারের ভালোবাসার কমতি নেই। এক কথায় হ্যাপি ফ্যামিলি। ছোটবেলা থেকেই বেশ ভালোই ছাত্রী আমি। এই পড়াশোনার চক্কর আর বাবা মার চাপে কোনোদিন রিলেশনের মতো একটা সম্পর্কে জড়ানোর সময় সুযোগ হয়নি। টানা 1 মাসের পকেট মানি জমিয়ে আজ দুপুরে আমার বান্ধবী শিলার সাথে শহরের বেশ নামি দামি একটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলাম। সেখানেই ঘটলো অঘটন। এক অর্ধপাগল লোক আমার গালে চুমু দিয়ে আরো বলে, ডার্লিং চলো হাক করি। ভয়ে আমার কলিজা এতটুকু হয়ে গিয়েছিল তখন। তখন এমন সিচুয়েশনে পড়তে হবে আমি কখনো ভাবতেও পারিনি। একরাশ চিন্তা নিয়ে কম্পন হাতে শিলাকে কল করলাম। বেচারের কি অবস্থা কে জানে। প্রথম রিংয়েই রিসিভ করলো সে। আমার কি হবে এখন? খুব ভয় করছে রে। আমাকে তখন একা বাঘের খাঁচায় ফেলে এখন জিজ্ঞেস করছিস কি হবে? প্লিজ এভাবে বলিস না। শিলার ব্যবহার বরাবরই ওইরকম। ভালো করে কারোর সাথে কথা বলে না, বললেও ঘ্যাট ঘ্যাট করে বলে। আমি বেশিরভাগ সমস্যাই শিলা সলভ করে। ভয়ের এখনো কি দেখেছিস? ওই ছেলেটা কি করেছে জানিস? জোর করে তোর নাম্বার নিয়েছে। কি, তুই দিয়ে দিতে পারলি নাম্বারটা? না দিয়ে কি করব? হুমকি দিচ্ছিল আমাকে, গান দিয়ে নাকি শুট করবে। ভয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে লাগলো। তুই গুলি দেখেছিলি? না দেখিনি, তবে আমার মনে হয়েছে লোকটা মিথ্যে বলেনি। দোস্ত কি করবি, কিছু ভেবেছিস? ভাবাভাবির কিছু নেই। আমি এক্ষুনি মোবাইল সুইচ অফ করে রাখবো। বিকেল থেকে আননোন নাম্বার থেকে কল আসছে আমার মোবাইলে। শিলার কল কেটে আমি মোবাইলটা বন্ধ করে রাখলাম। হতে পারে ওই আননোন নাম্বারটা ওই পাগল লোকটার। ওই লোকটাকে এই জীবনে দেখেছি বলে মনে হচ্ছে না। তাহলে এসব করার মানে কি? আমার নাম্বার দিয়ে কি করবে? দেখে তো ভদ্রই মনে হয়েছিল, কারণ লোকটার রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢোকার সময়ই আমার নজর সেদিকে যায়। বেশ লম্বা চৌড়া, বেশ স্বাস্থ্যবান, স্যুট বুট পরে সাহেব সেজে শেষে কি না এমন এক অভদ্র কাজ করলো। এখন যদি আম্মু কোনোভাবে ব্যাপারটা জেনে যায়, আমার বিয়ে কনফার্ম করিয়েই ছাড়বে। আমি এখনই বিয়ে করতে চাইছি না। টেনশনে আমার সারা রাত আমি ঘুমাতে পারলাম না। এক প্রকার ছটফট করেই কাটিয়ে দিলাম। এক অজানা ভয়ে বুক দুরু দুরু করে কাঁপছিল। যখনই চোখে সামান্য লেগে আসছিল তখনই মনে হয়েছে এই বুঝি কেউ আমার গালে চুমু দিল, এই বুঝি সর্বনাশ হলো। সারা রাত 2 গালে হাত রেখে কাটিয়ে দিলাম আমি। মনে মনে 1000 বার প্রার্থনা করতে লাগলাম আর কোনোদিন যাতে ওই লোকটার সাথে দেখা না হয়। যদি দেখা হয়, হয়তো এর চেয়েও ভয়াবহ কাজ করে বসবে লোকটা, আর আমিও কোনো প্রতিবাদ করতে পারবো না। কেন যে এই প্রতিবাদ করে সরাসরি কিছু বলার ক্ষমতা দেয়নি আল্লাহ। এখন আমার রাগ লাগছে। ধুর। এভাবেই এক অজানা আগন্তুকের ভয়ে সিরাতের সারা রাত ঘুম হলো না। শেষ রাতের দিকে একটু ঘুম এসেছিল, তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে জানা নেই তার। পরদিন সকালে ছোট ভাই ইফতিকে স্কুলে পৌঁছে দেবার পর সিরাত কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ফুটপাত দিয়ে হাঁটতে লাগলো। কোচিং সেন্টার সামান্য দূরে, রিক্সা করে না গেলেই নয়, কিন্তু টাকা জমানোর লোভে সে রাস্তাটা হেঁটে হেঁটে পার করছে। কোচিং সেন্টারের কাছাকাছি পৌঁছাতেই সিরাতের মুখ খানিকটা চিন্তিত দেখা গেল। বুকটা ক্রমান্বয়ে হাতুড়ি পেটা করছে। পার কয়েক দ্রুত চোখের পলক ফেলে পেছন ফিরে তাকালো সে। কই, কেউ তো নেই। মনে হলো যেন কেউ তার পেছন পেছন আসছে। সিরাত ঢোক গিলে সামনে ফিরে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই সিরাত খুব তাড়াতাড়ি পেছন ফিরে তাকালো, যাতে পেছনের লোকটা লুকানোর সুযোগ না পায়। সিরাত পেছনে ফিরতেই দ্রুত কিছু একটা যেন পেছনের গলিটাতে ঢুকে পড়ল। সিরাত চোখ বড় বড় করে গলির প্রবেশ পথের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। কারো দৌড়ানোর আওয়াজ তার কানে এসেছে। এত সকালে এমনিতেই রাস্তায় মানুষজন নেই, তার উপর এমন একটা ঘটনা। সিরাত পারলে
গলে গিয়ে মাটির সাথে মিশে যায়। একটা বড়সড় চিৎকারে চারপাশটা মুখরিত হলো। আল্লাহ গো! সিরাত প্রাণপণে দৌড়াতে লাগলো। এখনো তার মনে হচ্ছে পেছন থেকে তার সাথে সাথে কেউ দৌড়াচ্ছে। তার চিৎকারের পরিমাণ আরো বাড়তে লাগলো। চলে যাও, তুমি চলে যাও। সিরাত তার পেছনে ফিরে তাকালো না, একেবারে কোচিং সেন্টারের ভেতরে গিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। খুব বেশি ভয় পেয়েছে সে। অনেকক্ষণ দৌড়ানোর ফলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেঞ্চে বসে কয়েক ঢোক পানি শেষ করতে করতে সে হাঁসফাঁস করতে লাগলো। এখন বিপদে পড়ল সে। সিরাতের এহেন অবস্থা দেখে কোচিংয়ের হাতগুলো সে কয়েকজন ছেলে মেয়ে এসেছিল, তারাও অবাক হয়ে তাকিয়ে আছে সিরাতের দিকে। সিরাত বরাবরই শান্তশিষ্ট মেয়ে, কিন্তু আজ দেখে মনে হচ্ছে সে এইমাত্র ঘূর্ণিঝড় আয়লার সাথে যুদ্ধ করে এসেছে। সিরাত অচমকা সবাইকে অবাক করে দিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করলো। সে কলেজে পড়লেও অন্যান্য মেয়েদের মতো ম্যাচিউর নয়। বাবা চাকরি সূত্রে গ্রাম ছেড়ে শহরে এসেছে, বেশি দিন হয়নি। নিজের পরিবার ছাড়া আশেপাশে পৃথিবীর কোনো কিছুই সম্মুখীন হতে হয়নি তাকে। কিন্তু কাল থেকে এমন এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে যে সে কান্না ছাড়া কোনো উপায় পেল না। ক্লাসের কয়েকজন মেয়ে স্যারকে ডেকে আনলেন। তিনিও বেশ অবাক হলো। অতঃপর একটা রিক্সাতে করে সিরাত সুন্দর করে সুবোধ বালিকার মতো বাড়িতে চলে গেল। এইদিকে সিরাতের মা স্যারের কাছ থেকে এই ঘটনা জানার পর মরা কান্না ছুড়ে দিল। হায় হায় আল্লাহ, আমার মায়েটারে জিনে ধরেছে। সিরাত রে, এখন তোরে বিয়ে দেবো কেমনে? তোরে কোন পোলা বিয়ে করব? তোরে আমি বলছিলাম মাথায় সবসময় ওড়না দিবি, দুয়া দুরুস পড়বি, আমার কথা শুনুস নাই। জিন তোরে বশ কইরা বটগাছে নিয়া সংসার করব রে। সিরাত মুখ পানসে করে মায়ের দিকে তাকিয়ে রইল। মা এমন একটা সিচুয়েশনে তার বিয়ের কথা চিন্তা করছে। মায়ের কাছে তার কোনো দামই নেই। সিরাত কান্না মুখ করে নিজের রুমে চলে গেল। সেদিন সে আর কলেজে গেল না। সারাদিন বাড়িতেই সময় কাটালো। রাত 11টার পর আবার আননোন নাম্বার থেকে কল আসা শুরু করলো তার মোবাইলে। সিরাতের ইচ্ছে হলো এই মোবাইলটাকে প্রশান্ত মহাসাগরের পানিতে 10 বার ডুব মেরে আনতে। আজব তো, গতকাল থেকে এসব কি হচ্ছে আমার সাথে? ওই লোকটা কে? ওই লোকটা একটা সর্বনাশা। তুই একটা মহাপাগল। তুই পাবনা মানসিক হাসপাতালে অলিখিত রুগী। তুই কাকের ডিম। সিরাত দ্বিধাবোধ নিয়ে মোবাইলটা বন্ধ করে রাখলো। আননোন নাম্বার মানেই তার কাছে ভয়। কে না কে কল করেছে। কয়েকদিন কেটে গেল। সিরাত কলেজে যায়, আসে। আগের মতো প্রতিদিনের রুটিনের মতোই চলছে তার জীবন। সেই দিনের পর থেকে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়নি তাকে। ঘটনাগুলো ভুলে যাওয়ার পথে সে। আজও সেই কলেজ শেষে গেটের বাহিরে একটা গাছের আড়ালে খানিকটা ছায়া দাঁড়িয়ে আছে। পাশে আছে শিলা। সিরাত চোখ ছোট ছোট করে সূর্যের প্রখরতা মাপার চেষ্টা করছে। হাতে একটা ফাইল, গরমের নাজেহাল অবস্থা একেবারে। শিলা মাথা নিচু করে এক মনে ফোনের স্কুল করেই চলেছে। বাসটা আসছে না কেন? এমন সময় ঘটল আকস্মিক এক ঘটনা। সিরাতকে কেউ একজন জড়িয়ে ধরে আছে আলতো করে। ধাক্কাটা সামলাতেই সিরাতের একটু বেগ পেতে হলো। হাত পা ঠান্ডা হয়ে ফ্রিজড হলো যেন। ডার্লিং, সেদিন হাগ না করে চলে গেলে কেন? আমি তোমাকে মিস করি জানো। সিরাতের মনে হলো সে স্বপ্ন দেখছে। ভয়ে সে বিড়বিড় করে ভূত তাড়ানোর মন্ত্রটা আওড়াতে লাগলো। নিশ্চিত গাছের উপর থেকে ভূত নেমে এসেছে। সৌমন্তর্ষ, ভূত তুই চলে যা। থো থো থো। এই কি ভূতটা যাচ্ছে না কেন? সিরাত আরো কয়েকবার মন্ত্রটা পড়ল। একই ফলাফল। মুখে হাত দিয়ে লোকটার পাশ থেকে সরে এসে সিরাত এক নজর তাকালো। ওই দিনের আধা পাগল লোকটাই। সিরাতের মুখের রং পাল্টে গেল। নিঃশ্বাস নিতেও ফুলে গেল যেন। লোকটা হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। ইন্নালিল্লাহ, আল্লাহ গো, আমাকে বাঁচাও। সিরাত হাতের ফাইলগুলো দূরে ছুঁড়ে মেরে কোন দিকে না তাকিয়ে আবার দৌড় দিল। এই লোকটা কে? বারবার এমন অদ্ভুত ভাবে সামনে আসে কেন? আর আসলেও এমন এমন কাণ্ড করে যা সত্যি অকল্পনীয়। সিরাত এখন রিকশায় বসে দাঁতের নখ খুঁটছে। বেশ কয়েকবার পিছনে ফিরে দেখলো কেউ আসছে কিনা। না, কেউই আসছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কি দরকার ছিল
সেদিন ওই রেস্টুরেন্টে যাওয়ার। এখন কেমন লাগছে তোর? কি হবে বল? ওই পাগলটা তোর কলেজ অব্দি চলে গেছে। সিরাত আপন মনে বিড়বিড় করতে লাগলো। তারপর অনুভূতিহীন দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? এমনিতেই নিজের সমস্যার কুলোয় না, তার উপর জুটলো ওই অর্ধপাগল লোকটা। এরপর যদি বাড়িতে চলে আসে? সিরাত এবার শব্দ করে নাক টানতে লাগলো। রিক্সাওয়ালা বার কয়েক পেছন ফিরে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। কাক ডাকছে। মধ্যাহের সূর্যি মামাও যেন চলমান রিক্সাটার সাথে এগিয়ে চলেছে সামনে। সিরাত বাড়ির সামনে দরজাতে খেয়াল করলো অনেকগুলো অপরিচিত মানুষের জুতো। ভেতর থেকে হাসাহাসির শব্দ আসছে। তার মানে মা আবার পাত্রপক্ষ এনেছে। সিরাত ভয়ে ভয়ে কলিং বেলের সুইচ বোর্ডে চাপ দিল। এইবার না তার বিয়েটা হয়ে যায়। ধুর, এভাবে কি বাঁচা যায় নাকি? মরার উপর খরার ঘাট। হাসি মুখে দরজা খুললেও সিরাতের ভীতু চাহনি দেখে তিনি ধমক দিলেন। বানরের মতো চেহারা করে রেখেছিস কেন? ওরা তো তোর চেহারা দেখে মানা করে দেবে, বলবে তোকে জোর করে বিয়ে দিচ্ছি। সবার সাথে হাসি মুখে কথা বলবি। আয় ভেতরে আয়। তিনি সিরাতের হাত ধরে টেনে ভেতরে ঢুকালেন। তারপর রুমে নিয়ে গিয়ে সুন্দর গোলাপি একটা শাড়ি পরিয়ে দিলেন সিরাতকে। হাতে একটা নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বললেন, এইবার যদি তোর বিয়ে না হইছে, আমিও সওদাগরের মাইয়া না। রাতে সিরাত শুনল তার বাবাই ওদের মানা করে দিয়েছে। তিনি এনজিও চাকরি করা ছেলে মেয়েকে দেবে না। সিরাত কথাটা শুনে পায়েলে নেচে দেয়। বেশ হয়েছে, বেশ হয়েছে একদম। ছেলের মা বলে কিনা বিয়ের পর পড়তে দেবে না। কেন? বিয়ে করলে কি স্বামীকে গলার মালার মতো ঝুলিয়ে রাখতে হবে নাকি? পড়লে কি সমস্যা? হুঁ, যাক, অন্তত কিছুদিনের জন্য হলেও বিয়ের কথা উঠবে না বাড়িতে। সিরাত খুশি মনে পড়তে বসলো। জানালা দিয়ে হুড়মুড় বাতাসে টেবিলের সব বই যেন পায়েলে উড়ে যায়। সিরাত বিরক্তি নিয়ে জানালার বাইরে চোখ রাখলো। নিমিষেই রাগ যেন বইয়ের পৃষ্ঠার মতোই উড়ে গেল। অকৃত্রিম ছাদের আলোটা বড় মুগ্ধকর, সত্যিই মুগ্ধকর। সেদিন ছিল সোমবার। সিরাত যথারীতি কলেজ শেষ করে বাড়িতে ফেরার অপেক্ষায় বাসের জন্য দাঁড়িয়ে আছে। তার মতোই দাঁড়িয়ে আছে আরো অজস্র শিক্ষার্থী। সবার উদ্দেশ্যেই বাড়ি ফেরা। আকাশের অবস্থা ভালো নয়। যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। ছাতাও নেই সাথে। আজকাল আবহাওয়াও যেন মানুষের সাথে মশকরা শুরু করেছে। এই রোদ, এই বৃষ্টি, কোনো নিয়ম নীতি মানে না। আর এটা বাংলাদেশ, ঋতু অনুযায়ী চলবে জানি, তা না করে সব মিলেমিশে একাকার করে ফেলেছে। মৃত বাতাস বইছে। সিরাতের বাসটা মিস হয়ে গেছে। বাস এসেছিল ঠিকই, কিন্তু মানুষের হুড়হুড়িতে সে উঠতে পারেনি। এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি সে এই শহরের সাথে। পরের বাসটা কখন আসবে জানা নেই তার। তবুও দাঁড়িয়ে আছে সে। একটু পরপর চোরা চোখেও তাকাচ্ছে এইদিক ওইদিক। ওই পাগল লোকটা না আবার উদয় হয়? সিরাতের ভয়টাই সত্যি হলো। অবাকের সাগরে ডুব দিয়ে সে খানিকের জন্য ধ্যান হারিয়ে ফেলল। লোকটা এবার তাকে পালানোর কোনো সুযোগ দিল না। লোকটা তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। সিরাত শুধু বোকার মতো শূন্য দৃষ্টিতে অনুসরণ করে গেল। চোখ মুখ শুকিয়ে পাঙ্কর বন্য হয়ে গেছে। এই মুহূর্তে দেখে মনে হবে সে রক্ত শূন্যতার রোগী। লোকটা তাকে কলেজের একটু দূরে কার পার্লার করার জায়গাটাতে এনে দাঁড়ানো শত শত গাড়ির একটিতে বসিয়ে নিজেও বসল। সিরাত চোখ টিপ টিপ করে লোকটার দিকে তাকিয়ে অচমকা ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। বিনীত কণ্ঠে বলল, প্লিজ প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না। আমি কিছু করিনি, সত্যি বলছি। লোকটা যেন সিরাতের কথাই বেশ মজা পেল। ঠোঁটের কোণে উকি দিল ছোট্ট হাসি। গলা খানিকটা খাতে নামিয়ে বলল, আমি কি কিছু করেছি রাত? সিরাত বোকাপনে কান্না থামিয়ে তাকিয়ে রইল আবার। চোখের ভাসা ভাসা চিকন রক্তগুলো লাল হয়ে গেছে। শুদ্ধ কয়েক ফোঁটা অশ্রু বিসর্জনের পরেও চোখ টলমল করছে। লোকটা সিরাতের গালে আহত করে হাত রাখলো। দুজনের মাঝে বেশ দূরত্ব। সিরাত এবার এক অদ্ভুত কথা বলল, আপনি আমাকে সবসময় ইয়ের মতো করেন কেন? ইয়ে মানে কি রাত? ইয়ে মানে বউ। লোকটা হাসি দিয়ে বলল। কি করেছি আমি? সিরাত এবার নাক টেনে টেনে বলতে শুরু করলো, আপনি আমার কপালে চুমু দিয়েছেন, জড়িয়ে ধরেছেন, এখন আবার আমার গালে হাত রেখেছেন।
এগুলো আপনার বউয়ের সাথে করতে পারেন না? আমার সাথে কেন এমন করছেন? আমার মা বাবা জানলে আমাকে মেরে ফেলবে, আর পড়তে দেবে না। লোকটি এবার শব্দ করে হেসে দিল। হাসির ঝংকারটা সিরাত বেশ মনোযোগ দিয়ে শুনল। লোকটাকে এখন আর বিপজ্জনক মনে হচ্ছে না। আচ্ছা, আপনি কি পাগল? ঠিক ধরেছ, আমি বেশ কয়েক মাস পাগলা গারোতেই ছিলাম। সিরাতের মাথায় এবার ভন ভন করে ঘুরতে শুরু করলো। ইচ্ছে করলো লোকটাকে সে নিজেই নিজ খরচে পাবনা পাঠিয়ে দেয়। ওনার আরো দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। সিরাতের মাথায় এবার ভন ভন করতে শুরু করলো। ইচ্ছে করলো লোকটাকে সে নিজের খরচে পাবনা পাঠিয়ে দেয়। ওনার আরো দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। তার মানে আপনি সত্যিই পাগল? আমি অনেক আগেই রিকভার করেছি রাত। নাও আই এম টোটালি ফাইন। না না, আপনি এখনো পাগল। যেমন তেমন পাগল না, একটা বদ্ধ পাগল। সিরাত এবার একটু নিজেকে গুটিয়ে নিল। এই লোকটা তো আসলেই পাগল। গলা শক্ত করে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু সমস্যা হলো। গলা শক্ত হয়ে গিয়েছে, তার কণ্ঠ আরো নরম শোনায়। আপনি আমার সাথে এমন করেন কেন? লোকটা এবার নিজের মাথার ঝগড়া চুলগুলোকে হাত দিয়ে এলোমেলো করে মাথা নিচু করে লজ্জা নিবারণের চেষ্টা করলো। ঠোঁট বাঁ দিকে প্রসারিত করে বলল, তোমাকে লজ্জা পেতে দেখলে, ভরকাতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আপনি আমার পিছু কেন নিয়েছেন? আপনি আর আমার সাথে কোনো অশুভ আচরণ করবেন না, বুঝেছেন? সিরাত মুখে রক্তিম আভা নিয়ে দেখল। লোকটা তার কথা শুনে আবারও হাসছে। আজব তো, সে কি হাসার মতো কোনো কথা বলেছে? তার কণ্ঠস্বর কি কঠিন শোনায়নি? সিরাত গলা খাকারে দিয়ে ঢোক গিলল একটা। তার লজ্জা লাগছে। লোকটা এমন কেন? মিস আঞ্জুমান সিরাত, তুমি কি জানো আমি গত 1 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজছি। আমি একজন এনএসআই অফিসার। সময় সুযোগের অভাবে তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম সেদিন, কিন্তু অ্যাট লাস্ট তোমার খোঁজ পাই গত 2 মাস আগে। সেই থেকে শুরু। লোকটা বিরতিহীনভাবে আরো বলতে লাগলো, হুটহাট লজ্জা পাওয়া মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগে গেল একদিন। সে নিজেতেই সীমাবদ্ধ জানি, কিন্তু আমার একদিন ইচ্ছে জাগলো, ইস, যদি তার পৃথিবীতে আমিও থাকতে পারতাম। আমি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম তুমি আমার কাছে অনেক স্পেশাল একজন, খুবই স্পেশাল। আমার জীবনে তোমার উপস্থিতি খুবই জরুরি। আমি তোমাকেই চাই। তুমি আমার আশেপাশে থাকলে আমার কি যে হয়ে যায় রাত, আমি জাস্ট বোঝাতে পারবো না। একটু ছোটখাটো চিৎকার দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ছি! আপনার লজ্জা করছে না? আপনি একটা মেয়েকে এসব বলছেন? এসব কথা শুনে আমার নিজেরই তো কেমন কেমন লাগছে। আপনি আমার সামনে আর আসবেন না, কখনোই আসবেন না। সিরাত ডোর খুলে বেরিয়ে এলো। কি অসভ্য লোক রে বাবা! অসভ্যের মতন তার সাথে বেরিয়ে এসেছে। লোকটা আবার পেছন পেছন আসতে কিনা দেখার জন্য। সিরাত পেছনে ফিরে তাকালো। লোকটার মুখে হাসি নিয়েই তাকিয়ে আছে। তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে সামনে তাকাতেই পেছন থেকে একটা আওয়াজ আসলো। তুমি হাজারবার বললেও তোমাকে ছাড়ছি না রাত। তুমি যেখানে আমিও সেখানে। আমার নামটা মনে রেখো, সাবির, সাবির মোস্তফা। সিরাত বিড়বিড় করল, সাবির না কাবির? হুঁ, অসভ্য পাগল অফিসার। সিরাত বাড়ি আসতেই মাকে ব্যাগ গুছাতে দেখে জিজ্ঞেস করলো, মা, কোথায় যাচ্ছ? আমরা কি আজ কোথাও যাচ্ছি? সিরাতের কথায় তার মা বেশ রেগে গেল। কোথাও যাচ্ছিস মানে? তোর ছোট খালা তানিশার আকল তুই জানিস না? আমার হয়েছে যত জ্বালা। কি পড়ালেখা করিস রে তুই? সামান্য এই কথাটা মনে রাখতে পারলি না? সিরাত ভাবুক কণ্ঠে বলল, আমাদের তো কাল যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তোকে তো সকালেই বললাম আজই যাব আমরা। কাল থেকে হরতাল চলবে, গাড়ি ট্রেন সব বন্ধ। তখন গিয়ে লাভ কি? সিরাত বিরস মুখে নিজের রুমে ব্যাগ গুছাতে চলে গেল। হাজারবার ভেবেও কুল করতে পারল না যে তার মা আসলেই সকালে যাওয়ার কথা বলেছিল কি না। আবার মনে মনে খুশিও হলো গ্রামের বাড়িতে যাবে বলে। ওই পাগল লোকের কথা কয়েকদিনের জন্য অন্তত ফোলা যাবে। তানিশা আন্টির সাথেও বেশ মজা করা যাবে। খুশিতে সিরাতের বাকবাকম অবস্থা। প্রথম ট্রেন, বাস, তারপর ফেরিতে করে নদী পার করে অবশেষে সিরাত তার পরিবার পৌঁছল তাদের মামা বাড়ি। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সবার নাজেহাল অবস্থা।
গভীর রাত, সবাই প্রায় ঘুমিয়ে গেছে, শুধুমাত্র বড় মামি আর মেছো মামি সিরাতরা আসবে বলে জেগেছিল। ফ্রেশ হয়ে কোনো রকম কম কথাই খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেল। এর মাঝে হুট করে সিরাতের বাটন ফোনে কল আসায় তার মা আর বাবা দুজনেই ফ্রু কুঁচকিয়ে তাকালো। সিরাতের বাবা গম্ভীর গলায় বললেন, এত রাতে তোমাকে কে কল করেছে? সিরাত ভয়ে এতটুকু হয়ে গেল। এই আননোন নাম্বারের চক্করে তার বাবা পর্যন্ত তাকে সন্দেহ করছে। আমতা করে বলল, শিলা বাবা, আমি পৌঁছেছি কিনা তাই জিজ্ঞেস করতে কল দিয়েছে হয়তো। ও কিভাবে জানলো যে তুমি আজ এখানে আসবে? সিরাতের গলা বেয়ে টুপটাপ ঘাম ঝরছে। মিথ্যে কথা বলার সময় তার গলা কাঁপে। আমি শিলাকে আজ কলেজে বলেছিলাম বাবা, ও আমার খুব ভালো বান্ধবী, অনেক খেয়াল রাখে। সিরাতের মা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, দেখে মনে হবে কোনো কিছুর সীমাকরণ মেলাতে চিন্তায় তিনি মগ্ন। সিরাতের বাবা এবার বললেন, তোমার মোবাইল দাও দেখি। অমনি সিরাতের মুখ শুকিয়ে গেল। ভয়ে তার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন যদি বাবা ওই নাম্বারটা শিলার নয় তা বুঝতে পারে তো কি হবে? মোবাইলে তো স্পষ্ট নাম্বারটা আনসেভড করা। মিথ্যে বলার কারণ জানতে চাইলেই বা কি বলবো? এর আগে অনেকবার বাবার ফোন চেক করেছে, কিন্তু তখন এত ভয় লাগেনি। এই আননোন নাম্বারের চক্করে বাবা মায়ের কাছে কি ছোট হব? সিরাতকে ভীতু চোখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা আবারও ধমকালেন, তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ না? মোবাইল দাও, আমি দেখি কার কল। তুমি কি আমাকে সন্দেহ করছো বাবা? বাবা চোখ এবার আরো কঠোর হলো। তোমাকে বিশ্বাসের ফল যাচাই করছি। সিরাত এবার কি বলবে খুঁজে পেল না। মোবাইলটাকে মুঠ করে শক্ত হাতে ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে প্রার্থনা করলো, আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দাও। এমন সময় সিরাতের ছোট খালা তানিশা রুম থেকে বেরিয়ে এলো। সিরাতকে 2 হাতে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, তোরা চলে এসেছিস? খেয়েছিস কিছু? চল, আমার সাথে ঘুমাবি তুই। সিরাতের বড় মামিও তানিশার সাথে তাল মেলালো। হ্যাঁ, নিয়ে যাও তো। দেখ, দুজন মিলে মেয়েটার সাথে কি শুরু করে দিয়েছে। কে না কে কল করেছে। ও তো বললো ওর বান্ধবীর কল। এত পুলিশি জেরার কি আছে? তানিশা, যাও, সিরাতকে নিয়ে ঘরে যাও। বড় মামির কথায় সিরাতের মা বাবা আর কোনো কথা বলার সুযোগ পেল না। তানিশা সিরাতের ব্যাগ উঠিয়ে সিরাতকে নিয়ে নিজের রুমে চলে এলো। সিরাত মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, বাঁচা গেল। তানিশা হলো সিরাতের ছোট খালা। সিরাত তাকে আন্টি বলেই ডাকে। তাদের বয়সের পার্থক্য মাত্র 4 বছর। সিরাতের মা ভাই বোনদের মধ্যে সবাই বড়। তার বিয়ের 2 বছর আগে তানিশার জন্ম হয়। সিরাতের সাথে তার গলায় গলায় ভাব। সে সিরাতকে কত কিছুই বোঝাক না কেন, সিরাত সিরাতি, একেবারে ঘুর কোনো, খুবই অল্পভাষী। ক্লাসে কোনো পড়া না বুঝলেও তার ক্ষমতা নেই টিচারকে আরেকবার বলতে যে স্যার আমি বিষয়টা বুঝিনি। কিন্তু তানিশা একেবারেই উল্টো, সিরাতের বিপরীতমুখী। তবুও তাদের গলায় গলায় ভাব। রুমে আসতেই সিরাত আবার কেঁদে দিল। শুকনো মুখে কাঁদতে কাঁদতে বলল, তানিশা আন্টি, আমাকে না একটা লোক কি করেছে জানো? আমি নিশ্চিত ওই পাগল লোকটাই আমাকে কল করে। সিরাত একে একে সব ঘটনা তানিশাকে খুলে বলল। তানিশা বিস্ময়ে থ হয়ে যাবার মতো অবস্থা। এটা আবার কেমন ছেলে? আসলেই পাগল নাকি? সে বোঝানোর ভঙ্গিতে সিরাতকে বলল, তুই চিন্তা করিস না, তোর মোবাইলটা আপাতত কয়েকদিনের জন্য আমার কাছে রাখ। টেনশন মুক্ত থাক, আমার আত্ম অনুষ্ঠান এনজয় কর। তানিশার এক কথায় সিরাত নিজের মোবাইল দিয়ে দিল। এই মোবাইলটাকে আর সহ্য হচ্ছে না। তানিশা মোবাইলটাকে ডয়ারে রাখতে যাবে, তার আগেই কল আসা শুরু হলো। কয়েকবার কল কেটে দিলেও আবার শুরু। তানিশার মেজাজ খারাপ হয়ে গেল। কল রিসিভ করে এক লম্বায় বলতে লাগলো, থাবর চিনস তুই? এত রাইতে মাইয়া মানুষের মোবাইলে কল করস? তুই তো বেড়া লুচ্চা, বেহায়া, বেসরম। সামনে থাকলে জুতা দিয়া মালা গলা দিতাম তোর। তো 14 গোষ্ঠী বাদামি মা। ও পাশের লোকটা কি বললো শোনা গেল না। খানিকক্ষণ পর তানিশা চেতে গিয়ে আরো বড় বড় করে বলল, কি কইলি তুই? আমারে ভয় দেখাস? সিরাত তোর কি লাগে? সিরাতরে দিয়া কি করবি? আমার ভাষা খারাপ? তোর সাহস থাকলে গঞ্জের সওদাগর বাড়িতে আয়। সিরাত এতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে তানিশার বকবকানিগুলো শুনছিল। শেষের দিকে তার
মামা বাড়ির ঠিকানা বলে দেবার কপাল চাপড়ালো। মোবাইলটা তানিশার কাছ থেকে প্রায় ছিনিয়ে নিয়ে কলটা কেটে দিল। তারপর ভয়ে ভয়ে কণ্ঠে বলল, আন্টি এটা কি করলে তুমি? ঠিকানা দিয়ে দিলে কেন? এখন যদি এখানেও চলে আসে কি করব তখন? আসলে আসবে, আসার জন্য তো এত কিছু বললাম। আমি দেখতে চাই লোকটা আসলে কে। তানিশা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আন্টি তুমি জেনে বুঝে এটা করতে পারলে? এটা যদি ওই লোকটা হয় তাহলে আমার কপালে শনি আছে। আর ধুর, এত ভয় পাচ্ছিস কেন? তুই কোনো কারণ ছাড়াই ভয় পাস সব সময়। এখানে আসা এত সহজ নাকি? চল ঘুমো, যা হবে দেখা যাবে, আমি আছি না। হুম। সিরাত মুখ কাচুমাচু করে একপাশে শুয়ে পড়ল। মনে সংশয়ের দানা বিচ্ছে। কি হবে সামনে? ওই লোকটা যাতে আর ওর সামনে না আসে আল্লাহ। মামা বাড়িতে সিরাতের সময় বেশ ভালোই কাটছে। সকল মামাতো ভাই বোনদের সাথে মজা আড্ডায় বেশ ভালোভাবে মেতে আছে সে। প্রতি বিকেলে গ্রামে ঘুরতে বের হওয়া, সকলের সাথে বসে নাস্তা করা, রাতে না ঘুমিয়ে সবাই একসাথে গল্প করে রাত পার করে দেওয়া, ডিভিডি প্লেয়ারে গান বাজিয়ে নাচা, খুব সুন্দর সময়গুলো যেন চোখের পলকেই চলে গেল। এর মধ্যেই একদিন শুভক্ষণে তানিশার আকত হয়ে গেল। তানিশাকে এখনই উঠিয়ে নেওয়া হয়নি। তার বর আফ্রোডে একটা কোম্পানিতে কর্মরত। 1 মাসের ছুটিতে এসেছিল মাত্র। পরে 6 মাসের ছুটি নিয়ে আসলে বড় করে অনুষ্ঠান করে তানিশাকে শ্বশুর বাড়িতে তুলে দেওয়া হবে। সিরাতের মা ভাই বোনদের সবার বড় হয় তার কাজের অন্ত নেই যেন। এই কারণে আকদ অনুষ্ঠান শেষ হবার পরই তাদের বেশ কয়েকদিন এখানেই থাকতে হবে। এই নিয়ে সিরাত আর তার ভাই ইফতির খুশির সীমা নেই। ইফতি এখানে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। শহরে থাকলে সারাদিন চুপচাপ বসে থাকে, খেলার মতো কেউ নেই। বিকেলবেলা সবার নাস্তার পর্ব চলছে। বাড়িতে এখনো বেশ কয়েকজন মেহমান রয়ে গেছে। সিরাতের বাবা গেছে তাদের দাদু বাড়িতে। মা সারাদিন ব্যস্ত থাকে, শুধু খাওয়ার সময় যা একটু সিরাত আর ইফতিকে নজরে রাখেন। নাস্তা শেষে সিরাত আর তানিশা বের হলো বাড়ির সামনে উঠানে হাঁটতে। তানিশাকে দেখে মনেই হবে না সে একজন কনে। বাকিদের মতোই হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মুখে লজ্জার কোনো আফা নেই। ওরা কথা বলতে বলতে অনেক দূর হেঁটে চলে এলো। ইফতি সিরাতের এক আঙুল ধরে লাফাতে লাফাতে হাঁটছে। পুতুলির আলোমাখা আকাশপটে বড়ই স্নিগ্ধ দেখাচ্ছিল। পাখিরা ধীরে ধীরে নেড়ে ফিরছে। ওরা একটা পেয়ারা বাগানে এসে পা থামালো। বড় বড় ডাসা পেয়ারা ধরেছে। ইফতি বায়না করেছে সে পেয়ারা খাবে। তানিশা আশেপাশে তাকালো। বাড়িঘর চোখে পড়ছে না, কোনো মানুষজনও নেই। সিরাতকে উদ্দেশ্য করে বলল, তুই দাঁড়া এখানে, আমি ইফতিকে নিয়ে পেয়ারা পাড়তে যাচ্ছি। বাস পাই নাকি একটা দেখি। সিরাত আশেপাশে তাকিয়ে ভয়াতুর কণ্ঠে বলল, আমি একা দাঁড়িয়ে কি করব? আরে কেউ আসছে নাকি? পাহারা দিবি গাধি, কেউ আসলে আমাদেরকে বলবি। আয় ইফতি চল। তানিশার ইফতি চলে গেল পেয়ারা বাগানের ভেতরে। আর এদিকে সিরাত অস্থির পায়ে এইদিক ওইদিক হাঁটছে। আবার উকি দিয়ে দেখতে লাগলো কেউ আসছে কিনা। বেশ অনেকক্ষণ হয়ে গেল তানিশা আসছে না। সিরাতের এবার ভয় করছে। ইতি উতি করে তাকিয়ে তানিশাকে বেশ কয়েকবার ডাকলো। তার আওয়াজ সামনে নারিকেল গাছটা পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ। এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। কেউ সিরাতকে পেছন থেকে ঝাপটে ধরল। সিরাত চিৎকার দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলল। কান্না মুখ করে বলল, আমি চোর না, আমি চুরি করিনি, সত্যিই আমি কিছু করিনি। আগন্তুক তাকে ছেড়ে দিয়ে বলল, তুমি তো সবচেয়ে বড় চোর, হৃদয় হরণকারিনী। সিরাত এক ঝটকায় পেছন ফিরে তাকালো। একটা চিৎকার দিতে চাইলো, কিন্তু তার আগেই সাফির অর্থাৎ ওই আগন্তুক তার মুখ চেপে ধরলো। সামনে থেকে ভেসে এলো এক আওয়াজ, এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি ওকে জড়িয়ে ধরলে কেন? সাবিরের চোখ মুখ কঠোর দেখালো খুব। ঠোঁট বাঁ দিকে চেপে হাসলো সে। সাহসের কি দেখেছেন আপু? বলেই সে সিরাতকে কাছে টেনে আরো একবার জড়িয়ে ধরলো। সিরাতের মাথা আবার ভন ভন করতে শুরু করলো। এই মুহূর্তে ওর যে কোনো পাল্টা প্রতিক্রিয়া করা উচিত। তা যেন ফুলেই গেল। ইফতি 2 হাতে 2টো পেয়ারা নিয়ে হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। তানিশা আন্টির চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক হয়েছে। সিরাতকে জড়িয়ে ধরা অবস্থাতেই সাব্বির বলল, আপু আর কিছু করতে হবে? ভাইয়াকে তাকিয়ে থাকতে দেখে সিরাতের এবার টনক নড়ল। সাবিরের হাত কাঁধ থেকে সরাতে চাইল সে। তুতলাতে তুতলাতে বলল,
তানিশা আন্টি, এই লোকটাই সেই পাগল। এই লোকটা খুব বাজে। সাবিরের গলায় অভিমানের সুর। জান, তুমি আমাকে এভাবে বলতে পারলে? তোমাকে না আমি ভালোবাসি, এভাবে বলতে হয় না। আর এই যে আপনি, আমার সাহস কতটুকু সেটা আপনি ভাবতেও পারবেন না। শুধুমাত্র সিরাতের জন্য আমি সহ্য করছি। এখনো চেনেননি আমাকে। সাবির কথাগুলো বেশ গভীর শোনালো। তানিশা সাবিরকে আলোগুলো স্ক্যান করলো একবার। বেশ বলিষ্ঠ শরীর, বাম হাতের কালো রোলেক্স ঘড়ি আর পায়ের চকচকে শো দেখে আন্দাজ করলো ছেলেটা বেশ অভিজাত পরিবারের। কথা বলার ধরনও দারুণ। মনে মনে হাসলো তানিশা। বিড়বিড় করলো সে। তেজ আছে বটে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, তুমি আমার সামনে আমার ভাগ্নিকে জড়িয়ে ধরে তোমার সাহস দেখাচ্ছ? তুমি তো বেশ খারাপ। সাবির বলতে দিল না। ও, আপনি তাহলে সিরাতের খালা? সরি শাশুড়ি মা, আসলে বুঝতে পারিনি, মাফ করবেন। তখন আপু ডাকলাম, এবার থেকে খালা শাশুড়ি বলেই ডাকবো। তানিশা পিকআপ বনে সিরাতের দিকে তাকালো। সিরাতকে দেখে মনে হবে সে যে কোনো মুহূর্তে কেঁদে দিতে পারে। ইফতি যদি বাড়িতে গিয়ে মাকে বলে দেয় তাহলে তো সব শেষ। এক ধাক্কায় সাবিরকে দূরে সরিয়ে দিল সে। বোকা বোকা কণ্ঠে বলতে লাগলো, আপনি এখানেও চলে এসেছেন? আপনাকে না বলেছিলাম আমার সামনে আসবেন না? আপনি এক্ষুনি চলে যান প্লিজ। বাড়ির কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর দোহাই আপনাকে, আপনি আমার সাথে যা করেছেন, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এসব একদমই সহ্য করতে পারতো না। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে মেয়েরা এমনিতেই গলায় ঝুলতে চায়, আর তুমি আমাকে দেখলে শুধু চলে যান চলে যান, পালাই পালাই করো। সিরাত এবার হাত জোর করে বলল। আপনি চলে যান দয়া করে। সাবির একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখে মুখে স্পষ্ট রাগ, তবুও হাসি নিয়ে বলল, আমি এমনিতেও চলে যেতাম রাত, তোমাকে একবার দেখতেই এত দূর আসা। ঠিক আছে, চলে যাচ্ছি। সাবির পিয়ারা বাগানের সামনে ছোট্ট গেটটা পেরিয়ে হেঁটে চলে গেল। পথের বাঁকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সিরাত। তানিশা সবার চোখ সাবিরের দিকে স্থির। চারিদিকে আধার নেমে আসছে। কোনো এক অচেনা পাখি ভুতুরে কণ্ঠে ডাকছে। তানিশার গলায় হতাশার সুর। এভাবে না বললেও পারতি সিরাত। ছেলেটাকে আমার খারাপ মনে হয়নি, যা একটু পাগলাটে স্বভাব, তাও তোর জন্য। সিরাত আরো হতাশাভাবে উত্তর দিল, তুমি আমাকে কি করতে বলো আন্টি? কেউ যদি দেখে ফেলতো? তোমার বোনকে তো চেনোই, 2 দিন পর পর সম্বন্ধ আনছে, তার উপর এই লোকটা। এসব কি কখনো সম্ভব? তুমিই বলো। আমি এসবে জড়াতে চাই না। আমার কোনো ব্যক্তিত্ব নেই, ঠিকঠাক কথাটাই বলতে পারি না। সবচেয়ে বড় কথা, আমি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি আন্টি। আমার এসব ভালো লাগছে না। কত বয়স আমার? মা কেন আমার বিয়ে দিতে চাইছে? আমার স্থানে যদি কোনো ছেলে থাকতো, তখন কি তাকে বিয়ে নিয়ে এত কথা শুনতে হতো? আমাকে কেন সব সময় বোকা হতে হবে? সব সময় বাবা মার ভয়ে তটস্থ থাকতে হবে? আমি কেন কেন প্রতিবাদ করতে পারি না? আল্লাহ কেন আমাকে এত ভীতু বানিয়েছে? সিরাতের অসহায় কণ্ঠে গুমড়ে কেঁদে দিল। নিজের প্রতি ব্যর্থতা সে নিরাশ। তানিশা তাকে সামলালো। ছি, এসব বলতে হয় না, পাপ হয়। প্রত্যেকটা মানুষই সেরা, নিজস্ব স্বকীয়তায় প্রত্যেক মানুষ সেরা। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তোর জীবনও একদিন ভীষণ সুন্দর হবে সিরাত। একটু ধৈর্য ধর, চল বাড়ি ফিরে যাই। তানিশা ইফতির দিকে তাকালো। বেচারা বোনের দিকে তাকিয়ে আছে। তানিশাকে সে ভীষণ ভয় পায়। কোনো কারণ ছাড়াই তাকে ভয় পায়। তানিশাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখে দৌড়ে বোনের আড়ালে চলে গেল সে। তানিশা কঠোর গলায় বলল, কিছু দেখেছিস তুই? ওই ছেলেটা আপুকে জড়িয়ে ধরেছিল কেন? আমি আম্মুকে বলে দেব। তানিশা এবার ভয় দেখিয়ে বলল, কি বললি তুই? বলে দিবি? ঠিক আছে, তোকে আমি রাত 3টায় তেঁতুল গাছের তলায় রেখে আসবো। একটা রাক্ষসী বুড়ি তোকে চিবিয়ে চিবিয়ে খাবে, রেখে আসবো। এবার বল, কিছু দেখেছিস? ইফতি এবার জোরে জোরে ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ সে কিছুই দেখেনি। খানিকটা আধারের ফিরে সিরাতকেও ধীরে ধীরে বাড়িতে ফিরে গেল। বাড়িতেও সবকিছুই স্বাভাবিক, কেউই তাদের খোঁজেনি। শুধু তানিশাকে ওর ভাবি খুঁজছিল কিছু একটা বলার ব্যাপারে। কেটে গেল আরো কয়েকটা দিন। সিরাতের এবার শহরে ফেরার পালা এলো। বাবার অফিস, ভাইয়ের স্কুল, সিরাতের কলেজ, সবকিছু মিলিয়ে আর থাকা যাবে না। সিরাত খুশি মনে ব্যাগ প্যাক করছে, কারণ তানিশাও যাবে তাদের সাথে। সিরাতের মা নিজেই বলেছে কয়েকদিন থেকে আসতে সিরাত বাড়িতে মনমরা হয়ে থাকে।
দুইজন কয়েকদিন একসাথে থাকলো, ঘুরলে ফিরলে মন্দ হবে না। তানিশা যাওয়ার ইচ্ছে হলো, কারণ ওই ছেলেকে নিয়ে তার কৌতূহল কাটছে না। কিছু একটা ব্যাপার তো আছেই ওই ছেলের মধ্যে। সেদিন তানিশাও সিরাতের সাথে শহরে চলে আসে। শুরু হয়ে গেল আবার আগের ব্যস্তময় জীবন। তার ফাঁকে ফাঁকে তানিশার আগমন নিয়ে হালকা ঘোরাঘুরি, আবার তানিশার আর সিরাতের মাঝে ওই ছেলে নিয়ে বিশদ গোপন আলোচনাও চলে। সিরাত শুধু শুনে আর তানিশা কৌতূহল নিয়ে একটার পর একটা কথা বলেই যায়। আচ্ছা, ওই ছেলে কে? কেন এমন করে? ওই ছেলে কি সত্যি পাগল? কই, দেখে তো মনে হয় না। ছেলেটা আগে কোথাও দেখেছিল তোকে? বাপ রে বাপ, এক নজর দেখতে একেবারে গ্রামে চলে গিয়েছিল। কেমন ভালোবাসে তোকে, বুঝছিস কিছু? আর আমাকে দেখ, জামাই পাইছি একটা, সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমি কল করলেই তার কথা বেরোবে। ওই ছেলেটা তোর কত কেয়ার করে, তাই না? তখন সিরাত শুধু মুখ গোমরা করে বলে, আন্টি, আমি এত কিছু জানি না। ওনাকে দেখলেই আমার খুব ভয় করে, ইচ্ছা হয় দৌড়ে কোথাও পালিয়ে যাই। উনি যদি কোনো অপরিচিত লোক হতো এত ভয় পেতাম না। সিরাত আরো মুখ গোমরা করে বলে, তানিশা আন্টি, প্লিজ অন্য কিছু বলো। ওই সাবিরের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। তুমি শুধু বারবার ওনার কথা বলো কেন? তানিশা পেট ফাটা হাসি নিয়ে বলে, আরে গাধি, তুই আসলেই একটা নিরামিষ। তোর এখন ব্লাশিং করার কথা, আর তুই বলছিস তানিশা আন্টি। এসব বলে না। তোর দ্বারা না কিচ্ছু হতো না। আমি থাকলে এতক্ষণে আরো কত কিছু যে হয়ে যেত। তুই তো এখনো চলে যান, কথা বলবেন না, এগুলোতেই পড়ে আছিস। সিরাত অনেকক্ষণ ভেবেও তানিশার কথার অর্থ কুল করতে পারল না। এতক্ষণে কি হয়ে যেত আন্টি? তানিশা শুধু বিরস ভঙ্গিতে তাকালো। তোর মাথা আর আমার মুন্ডু হতো। তোকে এ টু জেড সব বলা লাগে, আর যা তো কিছু বলতাম না আর। আরে ভাই, প্রেম হতো প্রেম, বুঝিস নাই? এরই মাঝে সিরাতের জন্য আরো একটা সম্বন্ধ আসে। এটাও তার বাবা রিজেক্ট করে দেয়। সিরাতের মার তখন নাজেহাল অবস্থা। তার রান্নাঘরের মেঝেতে পা ছড়িয়ে মরা কান্না ঝুলে দেন তিনি। স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, মইরা জামুগা, সব মাইয়া গো বিয়া হয়ে যাইতাছে গা, আর আমার মাইয়াটা এখনো ঘরে বইসা আঙ্গুল চুষতাছে। বলি, নিজের কোনো রাজার বংশধর ভাবো তুমি? নিজের মায়েরে কোন হানে কোন রাজপুত্রের লহে বিয়া দাও, আমিও দেখবো। ওর জন্য কি রাজপুত্র বইয়া থাকছে? 2 দিন পর যখন মাইয়ার চোখ বাহিরে বের হইয়া যাইব, তখন বুঝবা। সময় থাকতে বিয়া দাও। একদিকে সিরাতের মা কাঁদে, অন্যদিকে সিরাত বালিশে মুখ গুজে কাঁদে, কারণ মায়ের কথার উপর কিছু বলার ক্ষমতা তার নেই। মা কেন এমন করে? সে কি কখনো তাদের কথার বাইরে গিয়েছে? তবু কেন মায়ের মুখে এমন খারাপ কথা শুনতে হয়? কই, শিলার মা তো ওর সাথে এমন ব্যবহার করে না। মায়ের কথা মতো চলেও সব কথা শুনে ওইসব কথা শুনতে কোন মেয়ের ভালো লাগবে? তানিশা সিরাতকে সান্ত্বনা দেয়। সিরাত, তুই আপার কথা কিছু মনে করিস না। আপা গোপনে কিন্তু তোর সুনামও করে। রাগের সময় মাথা ঠিক থাকে না, আমরা সবাই জানি। তুই খুব ভালো মেয়ে। তোর মতো মেয়ে এই যুগে 10 বার খুঁজলেও পাওয়া যাবে না। তুই সুন্দরী বলেই না আপার চিন্তা হয়, সবসময় চোখে চোখে রাখে। আজকালকার মেয়েরা ছেলেদের চেয়ে বেশি খারাপ। ভুলিয়ে ভালিয়ে তোকে কোথায় নিয়ে যাবে টেরও পাবে না। জানিস তো চুপ কত খারাপ। আর কাঁদিস না রে। সিরাত তবুও কাঁদে। তার দুঃখে যেন শেষ নেই। প্রতিটি ছোট ছোট বিষয় নিয়ে সে কাঁদে। কোথায় যেন শুনেছিলাম রূপবতী মেয়েরা ভীষণ বোকা হয়। আরো কয়েকদিন পরের কথা, কলেজে বাস মিস হয়ে যাওয়ায় সিরাত আর অপেক্ষা করলো না। একটা পাবলিক বাসে উঠে একেবারে জানালার সিটের সাথে মিশে গেল। খুব কমই এই ধরনের বাসে যাতায়াত করার সুযোগ হয়েছে। এই প্রথমবার একা একা উঠল। শিলাও আজ কলেজে আসেনি। তাড়াতাড়ি বাসায় ফেরার তাড়া হলো। আজ এক আত্মীয়র বাড়িতে দাওয়াত আছে। সবাই নিশ্চয়ই এখন রেডি হয়ে ওর আসার অপেক্ষায় বসে আছে। ওর জন্য হয়তো তানিশা আন্টিও রেডি না হয়ে বসে আছে। সিরাত ভয়ে ভয়ে চোখে বাসের আড়াগোড়া পর্যবেক্ষণ করলো। এই সময় যাত্রী থাকে না বেশি। সিরাত একবার পাশের খালি সিটটার দিকে অসহায় চোখে তাকালো। খুব করে চাইতে লাগলো কোনো মেয়ে যাতে এই সিটে বসে, কোনো ছেলের পাশে যাতে ওকে বসতে না হয়। সিরাত দোয়া কবুল হলো না। অল্পক্ষণের মধ্যেই এক লোক বসলো সিরাতের পাশের সিটে।
সিরাতের দৃষ্টি তখন জানালার বাহিরে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ভীতু চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে একটা বড়সড় ধাক্কা খেল। লোকটা ভাবলেশহীন ভাবে রুমাল নিয়ে মুখ মুছছিল। সিরাত হাত দিয়ে মুখ ঢেকে এক ঝটকায় আবার বাইরে চোখ রাখলো। মাথার ওড়নাটা আরো সামনে এনে ওড়নার এক অংশ কামড়ে ধরল। লোকটার গা থেকে এক তীব্র স্মেল সিরাতের গা পেয়ে ঝরঝর করে ঘাম ছুটতে লাগলো। আল্লাহ প্লিজ সাবির যাতে আমাকে না দেখে। সিরাতকে এমন অবস্থায় দেখে সাবির ঠোঁট টিপে হাসলো। তারপর এক ঝটকায় সিরাত তার দিকে ঘুরিয়ে মুখটা ওড়নার আড়াল থেকে দৃশ্যমান করলো। সিরাতের চোখে মুখে বিস্ময় নিয়ে থমেরে তাকিয়ে আছে, চোখে মুখে অবিশ্বাস। চোখের কোণা দিয়ে বাসের আশেপাশে তাকালো। একটা মহিলা তার দিকে তাকিয়ে আছে। সিরাত আশেপাশে এবার লজ্জারা এসে ঘিরে ধরলো। মুখে রক্তিম আফা নিয়ে ভাবতে লাগলো, এত কিছু করেও কিভাবে বুঝলো? সাবির হয়তো তার অবস্থা বুঝতে পারলো। ফিসেল গলায় বলল, তোমার কি মনে হয় রাত আমাদের কোইন্সিডেন্সলি দেখা হয়েছে? মোটেও না। তোমার অবস্থা দেখে আমার খুব মায়া হলো, তাই তোমার পাশে এসে বসলাম। তুমি এত কিপটে কেন বলো তো? সিরাত অবাক হয়ে বলল, মানে? এই যে টাকা খরচ হবে বলে তুমি এই সিটটাও বুকড করতে পারোনি। কত আর খরচ হতো? 10 টাকা 20 টাকা এনিথিং। কত সাহস দেখেছো তোমার? একা একা বাচ্চা একটা মেয়ে হুট করে পাবলিক বাসে উঠলে। সিরাত এবার সত্যি সত্যি লজ্জা পেল। সিটার বাসের দেওয়ালের সাথে একেবারে সিটিয়ে গেল সে। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই, চলে যান। তুমি কি ভেবেছো আমি কোথাও যাচ্ছি? আমি শুধু তোমাকে গাইড দিতে এখানে এলাম। আমার গাড়িতে ড্রাইভার ড্রাইভ করছে তোমার পাশ বরাবর, দেখো। সিরাত সন্দেহান দৃষ্টিতে জানালার বাইরে তাকালো। একটা লাল রঙের গাড়ি তাদের সাথে সাথে চলছে। চলো না একটা হাঁক করি। সিরাত একটা ঢুক গেলে আবার আশেপাশে তাকালো। মহিলাটা এখনো তাদের দিকে তাকিয়ে আছে। সাবির এগিয়ে আসছে তার দিকে। সিরাত নাউজুবিল্লাহ বলে জানালার দিকে সম্পূর্ণ ঘুরে বসলো। পাশ থেকে সাবিরের হু হা হাসির আওয়াজ আসছে। সিরাতের গন্তব্য গাড়ি থামতেই সাবিরকে ওদিকে একটু যাব। বলে পাশ কাটিয়ে চলে এলো। বাস থেকে নেমে একেবারে জোর কদমে বলি বাঁক নেওয়া জায়গাতে এসে থামলো। সামান্য মাথা ঘুরিয়ে দেখলো কেউ আসছে কিনা। সাবির স্টপের পাশে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সিরাত তাকাতেই বাই জানালো হাত নেড়ে। সিরাত বুকে থুথু ছিটিয়ে আরো জোরে পায়ে হাঁটা ধরলো। জোর বাঁচান বেঁচে গেছে আজ। সেদিন ছিল বৃহস্পতিবার। সকালের দিকে সিরাতের মাথা ব্যথা করছিল ভীষণ, তাই সে আর কলেজে গেল না। বেলা 12টা ঘরে আসতেই তার অবস্থার কিছুটা উন্নতি হলো। ইফতি স্কুল থেকে ফেরার পর সে তানিশা আর ইফতি মিলে বেশ মজা করে সময় কাটালো। ব্যবসা গরমে সিদ্ধ হওয়ার উপক্রম। মা রান্নাঘরে ঢোকার আগেই তানিশা গরম গরম পাকোপোড়া আর পেঁপে জুস বানিয়ে পরিবেশন করলো। হাফ টাইম হয় সিরাতের বাবাও আজ তাড়াতাড়ি চলে এলেন। সবাই মিলে বেশ উৎসব মুখর পরিবেশের মাঝে দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। বিকেলে ঘটল এক অদ্ভুত ঘটনা। এক প্রাপ্তবয়স্ক মহিলা ইয়া বড় বড় কার্টুনে নাস্তা, ফ্রুট আর কমল পানীয় নিয়ে সিরাতের ফ্ল্যাটের দরজার সামনে হাজির। সিরাতরা পরিবেশের সবাই মিলে তখন টিভি দেখছিল ড্রয়িং রুমে। বাড়িতে হঠাৎ করে আগাম কোনো কথা ছাড়াই মেহমান আসায় সিরাতরা বেশ এলোমেলো হয়ে পড়ল। ভেবেছিল পাশের বাড়ির কোনো মানুষ। দরজার সামনে অপরিচিত মহিলাকে দেখে তাড়াতাড়ি মাথার ওড়না থেকে সালাম দিয়ে দরজার কর্নারে সোফায় বসে থাকা মাকে ইশারা করলো। সৌজন্যমূলক হাসি দিয়ে তাড়াতাড়ি প্রস্থান গমন করলো সে। তানিশা আর ইফতিও ট্রে আর গ্লাস উঠিয়ে সিরাতের পেছন পেছন দ্রুত পায়ে চলে গেল। আর সিরাতের বাবাও টিভি বন্ধ করে নিজেদের রুমে চলে এলেন। উৎসব মুখের পরিবেশটা হঠাৎ করে কেন যেন থমথমে নীরবতায় ছিয়ে গেল। দরজার সামনে দাঁড়ানো ভদ্র মহিলাটিকে দেখেই সিরাতের মায়ের মুখে হাসি ফুটল। মহিলাটিকে তিনি চেনেন না, ভুল করে আসলো নাকি? মুখে হাসি এনে তেনে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানেই আসছেন? ভুল ঠিকানা আসেন নাই তো? আমি মাহফুজা আইভি। আপনি কি সিরাতের মা? আমি আঞ্জুমান সিরাতের বাড়ি এসেছি। আমি যদি ভুল না করি এইটা কি সিরাতের বাড়ি নয়? মহিলাটির কথা বলার ধরন দেখে সিরাতের মা চমকে গেলেন। ধারণা করলেন মহিলা বেশ শিক্ষিত এবং মার্জিত। চেহারায় বয়সে ছাপ পড়লেও কণ্ঠ শুনলে মনে হবে ষোড়শ কিশোরী। চমকিত চোখে তিনি আপাতত মস্তিষ্ক পর্যবেক্ষণ করলেন। পায়ের কাছে নাস্তার বহন দেখে
চোখ গোল গোল আকার ধারণ করলো ওনার। কৌশলী চোখে বোরখাটা দেখে অনুমান করলেন মহিলা বেশ সম্ভ্রান্ত পরিবারের। এক হাতে কালো চকচকে ঘড়ি দিয়ে ভাবলেন মহিলা হয়তো শৌখিন নয়তো সময়জ্ঞান অচেতন মানুষ। তিনি মুখে আবারও একগাল হাসি নিয়ে বললেন, আমি সিরাতের মা, এটাই আমাদের বাসা। আপনি ভেতরে আসেন। আমি জানতাম এটাই সিরাতের বাসা। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। আসেন। সিরাতের মায়ের মুখে বিশ্ব জয়ের হাসি। এই মহিলা সিরাতের জন্য সম্বন্ধ নিয়ে এসেছে নিশ্চিত। কি মার্জিত ব্যবহার, দনীয় মনে হয়। এমন একটা ঘরে যদি সিরাটার বিয়ে দিতে পারি আর কোনো চিন্তা থাকবে না। জৈনক ভদ্রমহিলা মাহফুজা আইভি সিরাতের মায়ের সাথে খেচুরে আলাপ শুরু করে দিলেন। যে কোনো মানুষকে কয়েক মিনিটের মধ্যে আপন করে নেওয়ার অভাবনীয় ক্ষমতা আছে তার। সিরাতের মাকে খুব সহজেই নিজের ভক্ত বানিয়ে নিলেন। তবে তিনি কোনো খেচুরে আলাপ করতে আসেননি, স্বয়ং নিজের একমাত্র ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন। ছেলে তার সিরাতকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছেন। সিরাতের বাবার সাথে আলাপে বসলেন এবার। কয়েক মিনিটের মধ্যেই সিরাতের বাবা খুব ভেবেচিন্তে কাল ছেলেকে সহ দাওয়াত করলেন। স্বামীর সম্মতি সূচক ইঙ্গিত পেয়ে সিরাতের মা আহ্লাদে আটখানা যেন। সিরাতের জন্য হঠাৎ এত বড় বাড়ি থেকে সম্বন্ধ আসা, সিরাতের বাবার গোপন সম্মতি, কাল ছেলেকে সহ নিমন্ত্রণ, সব যেন কেমন কাকতালীয়ভাবে ঠিক হয়ে গেল। অন্যদিকে এইসব শুনে সিরাতের মাথায় যেন বাস ভেঙে পড়ল। এ কি শুনছে ও? এটা কিভাবে সম্ভব? সব না শুনেই হাউ মাউ করে কান্না শুরু করে দিল সে। কাল ছেলে আসবে শুনে ভয়ে থ মেরে বসে রইল কিছুক্ষণ। কি হবে এবার? হুট করে এসব কি হয়ে গেল? পরদিন সকাল থেকে সিরাতের অস্থিরতা বেড়ে গেল। তার মনে হচ্ছে এইবার আর কোনো রক্ষা নেই। বাবা বোধহয় রাজি হয়েই যাবে। ভাবতেই ঠোঁট উল্টে কাদার উপক্রম হলো সিরাতের। গতকাল রাতেও এইসব নিয়ে চিন্তা করতে করতে ঘুম হয়নি। ছেলে আসবে শুনে কোনো কারণ ছাড়াই সিরাত লজ্জা পাচ্ছে। ছেলের সামনে আসতে বললে কি হবে? আলাদা কথা বলতে দিলে কি হবে তখন? এইসব মাথায় নিয়ে সে লজ্জায় একেবারে নুয়ে পড়ছে। তানিশা সিরাতের এমন অবস্থা দেখে তানিশা হেসে কুটি কুটি। হাসতে হাসতে সে বলল, তোকে কি প্রথমবার পাত্রপক্ষ দেখতে আসছে নাকি? কিছুক্ষণ আগে দেখলাম কাঁদছিস, এখন দেখছি লজ্জায় একেবারে লাল হয়ে গেছিস। কি ব্যাপার? সিরাত তানিশাকে জড়িয়ে ধরল। আন্টি, এইবারের ব্যাপারটা আলাদা। আব্বু মত দিয়ে দিয়েছে। সব ওই মহিলার দোষ। আন্টি, ওনারা একটু পরে চলে আসবে। আমি কি করব? তানিশা পিঙ্কের মতো মাথা নাড়ালো। সবই তো বুঝলাম, কিন্তু তোর এই সাইকোটা কোথায়? আমি যা বুঝেছি এত সহজে কিন্তু হাল ছাড়বার পাত্র নয় সে। সিরাত আবার গাইগুই করে বলল, উফ আন্টি, এসব বলে ভয় আর বাড়িও না। ওই লোকটার নাম শুনেও আমার ভয় করছে। কখন কিভাবে কোথা থেকে হুট করে সামনে চলে আসে আমি নিজেও ঠাহর করতে পারি না। সব সময় রাত 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 পাত কি সব নামে ডাকে আমায়। ও আন্টি, আমি বিয়ে করব না, প্লিজ কিছু করো। তানিশা আবার বিঙ্গের মতো মাথা নাড়ালো। আমি তোর আন্টি, তুই আমার ভাতিজি, তাই না? ছেলে যদি সুবিধার মনে না হয় এখানেই ল্যাং মেরে ফেলে দেবো, বুঝেছিস? কোন ছেলে কেমন হয় জানা আছে আমার, খালি আসতে দে। আমি আর ইফতি মিলে ছেলেটাকে এমন অবস্থা করব না, সব ভদ্রগিরি ছুটিয়ে দেব। বলে কিনা প্রথম দেখায় ভালোবাসা, কচুর ভালোবাসা ছুটিয়ে দেব। সিরাত খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চিন্তিত মুখ করে বসে রইল। তানিশা মিথ্যে কথা বলে না। গ্রামের সকল ছেলের কাছে তানিশা মানেই ভয়। আস্ত একটা ছেলেদের গ্যাং নিয়ে ঘুরত এক সময়। অন্যদিকে সিরাতের মা আজ সকাল থেকে রান্নাঘরে। ওনাকে দেখে মনে হবে রাতে রাতেই ওনার জীবন অবসান হবে আজ। মুখে ঘাম একাকার, শাড়ির আঁচলে মুখ মুছছেন বারবার। সিরাত সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তিনি ধমক মেরে ঘরে পাঠিয়ে দিয়েছেন। সিরাতকে আজ কোনো কাজই করতে দেননি তিনি। একটু আগেই নিজ হাতে সিরাতকে লাল শাড়ি পরিয়ে দিয়ে মোটামুটি একটা পুতুল বানিয়ে রেখে দিয়েছেন। তানিশা সাজিয়ে দিয়েছে ঘরোয়া সাজে। হেঁটে হেঁটে সিরাত যখন একটু আগে রান্নাঘরে উকি দিয়ে গেল, তা দেখেই ওনার যেন সমস্ত ক্লান্তি উবে গেল। মনে হলো যেন আস্ত একটা পুতুল গুটি গুটি পায়ে হাঁটছে।
শাড়ি সামলাতে গিয়ে তার অবস্থা নাজেহাল। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে, লাল রংটা খুব মানিয়েছে। তিনি আবার রান্নায় ব্যস্ত হয়ে গেলেন। দুপুরের দাওয়াত এক্ষুনি এসে পড়বে হয়তো। উফ, সিরাতের বাবাটা সেই কখন দোকানে গেল মিষ্টি কিনতে, এখনো এলো না। ইফতিটাও গেছে বাপের সাথে। গরমে নিশ্চয়ই এতক্ষণে ঝুল হয়ে নাক মুখ লাল করে ফেলেছে। কি করছে কে জানে। ঠিক দুপুর 12টা বাজে বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের টন পুরো ঘরময় প্রতিধ্বনি হলো। সিরাতের গায়ে যেন কে কাটা মারল। নিশ্চিত ওরা এসে গেছে। বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরে সে অস্থির পায়ে নিজের রুমে পায়চারি করতে লাগলো। তানিশা একটু দূরে বসে একটা মিষ্টি মুখে পুড়ে সিরাতের কাণ্ড দেখছে। ইফতিও সিরাতের পেছনে পেছনে হাঁটছে। একটা মিষ্টি হাতে নিয়ে বোনকে বলল, আপু, আজ না তোমার বিয়ে? ধরো মিষ্টি খাও। আমি আর আব্বু অনেক দূর থেকে মিষ্টি এনেছি, খাও। বিয়ে করলে মিষ্টি খেতে হয়। সিরাত হাঁটা থামিয়ে ইফতির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে রইল। তানিশা দিল এক ধমক। আরে দিব একটা চটকানা। ইফতিয়া, তোকে আজ তেঁতুল তলায় দিয়ে আসবো। তেঁতুল গাছের রাক্ষসীর সঙ্গে তোকে বিয়ে দিয়ে দেব। সাথে একটা মিষ্টির প্যাকেটও নিয়ে যাবি। দুজনে মিলে ভাগ করে খাস। চল। ইফতি বেচারা মিষ্টিটা হাতে নিয়ে নাদুস নুদুস শরীরে দৌড়ে পালিয়ে গেল। ছেলেটা একটু আগেই গোসল করে এসেছে। তার মায়ের ধারণা ঠিকই গরমে ঘামে ভিজে নাক মুখ লাল করে এসেছে। ওরা দুই ভাই বোনই একরকম। ফলস্বরূপ আবার গোসল করতে হলো। সিরাতের মা অতিথি আপ্যায়ন ব্যস্ত হয়ে গেলেন। মাত্রই গোসল সেরে স্বামীর সাথে কি একটা বিষয় আলাপ করছিলেন। কলিং বেলের শব্দ শুনে এগিয়ে এসে দরজা খুলে দিলেন। মাহফুজা আইভি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, পরনে ভারী জামদানি শাড়ি। গতকালকের মতো ওনার চেহারায় কোনো তাড়াহুড়া নেই। ওনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিরাতের মা বললেন, ভাবি, জামাই বাবা কোথায়? আইভি ভীষণ খুশি হলেন। ছেলেকে জামাই সম্বোধন করায় তিনি অনেকটাই বুঝে গেলেন। বেআইন, আপনার জামাই বাবা একটু পর আসবে। আমাকে এখানে নামিয়ে দিয়ে মহাশয় গেছে আরিয়াল ঘের থেকে মিষ্টি কিনতে। জানেন তো, ওখানকার জিনিস আমাদের শহরে এক নামে পরিচিত। এত দূর যাওয়ার কি দরকার ছিল? সিরাতের মা হাসতে হাসতে বললেন। মুখে এমন বললেও মন খুশিতে ভরে গেল। মিষ্টি তো স্থায়ী দোকান থেকেও কেনা যেত। নিশ্চয়ই ছেলেটা ভালো। তিনি জনাবা আইভিকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসলেন। ইফতি সালাম দিয়ে দরজার কোণা ধারে দাঁড়িয়ে রইল। আমি বলে সে যেত না, আজ নিজ দায়িত্বে গেল। যেটা যখন মনে আসবে তাই করবে সে। কারো কথা কানে নেবে না। হবু শ্বশুর বাড়ি বলে কথা। তারা কথা চালিয়ে যেতে লাগলো। একসময় সিরাতের মা তানিশাকে জোরে ডাক দিয়ে বললেন, তানিশা, টেবিলে জুসের ট্রেটা রেখেছি, সিরাতকে নিয়ে এখানে আয়। এদিকে সিরাতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। শাড়ির আঁচলটা মাথায় দিয়ে সে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। রীতিমতো দাঁতে কিরমির করছে সে। তানিশার ট্রে হাতে নিয়ে ফিক করে হেসে দিল। তোর মতো কনে আমি এই জীবনে দেখিনি। পাগলি একটা, এত ভয় পাওয়ার কি আছে? তানিশা এত কিছু বুঝালো, তারপরেও সিরাত মৃগী রোগীর ন্যায় কাঁপতে লাগলো। জানাবা আইফিকে সে পায়ে ধরে সালাম করে মায়ের পাশে মাথা নিচু করে বসলো। নানা প্রশ্নের উত্তর দিতে দিতে আর চোখে আশেপাশে তাকালো। কি ব্যাপার, ছেলে আসেনি নাকি? স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। এত কিছুর পরেও তার একটা বিষয় ভালো লাগলো। সামনে বসে থাকা ভদ্র মহিলা তাকে অন্যদের মতো হেঁটে দেখাতে বলেননি, চুলে হাত দেননি, খুব বেশি প্রশ্নও করলেন না। ভদ্র মহিলা বেশ আধুনিক মন মানসিকতার। কথার ধরন শুনে বোঝা যায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। জনাবা আইফির মোবাইলে কল এলো। তার ছেলে নিচে এসেছে, মিষ্টি নিয়ে উপরে আসছে। কলিং বেল বাজার পর সিরাত তানিশার হাতটা শক্ত করে ধরল। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ হচ্ছে। সবাইকে অবাক করে দিয়ে সিরাতের মা বললেন, সিরাত, তুই যা, দরজাটা খুলে দিয়ে জামাই বাবাকে নিয়ে ভেতরে নিয়ে আয়। মাহফুজা আইফিও তাল মেলালেন। হ্যাঁ মা, তুমিই যাও। সিরাতের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার মা ইচ্ছে করে এটা করেছে, বেশ বুঝতে পারছে সে। তানিশার দিকে তাকাতেই তানিশাও একটা চোখ টিপ দিয়ে বেস্ট অফ লাক জানালো।
অতঃপর সিরাত শালের কুচি সামলিয়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দেখে মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে সে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিতেই তার দিন দুনিয়া উল্টা পাল্টার উপক্রম হলো। সাবির? সিরাত অনড়ভাবে দাঁড়িয়ে রইল, চোখে মুখে বিস্ময় নিয়ে সাবিরকে দেখছে সে। সাবির সম্পূর্ণ ফর্মাল লুকে, শার্টের হাতা ফ্লোর করে সাথে মাথা নিচু করে প্যাকেট গুনছে। তার সাথে আসা লোকটাও মনোযোগ দিয়ে সাবিরকে দেখছে। সিরাত একটা ঢোক গিলা কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো মুছলো। আশ্চর্য, এই পাগলটা এখানে কি করছে? বাড়ির ঠিকানা জানলো কি করে? সাবির প্যাকেট গোনা শেষ করে মুখ তুলে তাকালো। তার চোখেও বিস্ময়ের খেল। গোল গোল চোখে সিরাতকে আপাত মস্তিষ্ক পর্যবেক্ষণ করে মুচকি হাসলো। এদিকে সিরাতের দম বন্ধ হওয়ার উপক্রম। সাবিত কিছু বলতে চাচ্ছিল, তার আগেই সিরাত মুখের উপর ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। কাদো কাদো মুখ করে ফ্যাকাশে মুখে বন্ধ দরজাটার দিকে তাকিয়ে আছে সে। ড্রয়িং রুম থেকে মায়ের আওয়াজ এলো, সিরাত, তাড়াতাড়ি দরজাটা খুলে জামাইকে নিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছেলেটা? সিরাত অসহায় মুখে আবার দরজাটা খুলে দিল। আজ বোধহয় আর রক্ষা নেই। দরজা খুলে দেখলো, এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।